এর কিছুদিন পরে বাড়িতে গিয়েছি। তখন অনেকটা সুস্থ আমি। তবে মনের অবস্থা কতটা সুস্থ তা একমাত্র বিধাতাই ভালো জানেন। প্রকৃতিতে যেন শারদীয়ার আগমন ধ্বনি বাজতে শুরু করেছে। বাতাসে শীতের আমেজ বোঝা যাচ্ছে সহজেই। ধানের পাতায় শিশির কণা কারো চোখের অশ্রুর মতো টলমল করছে। এক সকালে হঠাৎ কোনো এক বাড়িতে রাগিনীর ঝংকার শোনা গেল। বহু লোকের আনাগোনা। ফাঁসির আসামি যেমন যে কোনো দিন তার শেষ পরিণতির জন্য পূর্ব থেকেই প্রস্তুত থাকে, আমিও তেমনি ছিলাম। বাড়িতে এসেই শুনছিলাম পার্শ্ববর্তী এক জেলায় অনুর জন্য সম্বন্ধ স্থির হয়েছে। তারই ঘনঘটা শুরু হয়ে গেছে সেদিন ভোর থেকেই। বুঝলাম শারদীয়ার বিসর্জনের আগেই আর এক বিসর্জনের পালা আসছে সহসাই। পাসপোর্ট ভিসা রেডি ছিল। মা বাবার উদ্দেশ্যে একটা চিরকুট লিখে টেবিলে রেখে দিলাম। ছোট্ট একটা ব্যাগে প্রয়োজনীয় কয়েকটা জামা কাপড়, টুকিটাকি জিনিসপত্র নিয়ে চুপিসারে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। খুব ভোরবেলা, পথে তেমন কেউ নেই। যাবার বেলায় বারবার পেছন ফিরে আবাল্য স্মৃতিমাখা গ্রামটাকে দেখতে লাগলাম। মনের অজান্তেই দু চোখ থেকে অশ্রুধারা নেমে এলো। কেন জানি না মনে হলো আর হয়তো এখানে আসা হবে না। পূবের আকাশে সূর্যটা আলো ছড়াচ্ছে। মাথার উপরে সীমাহীন আকাশে জলহীন মেঘের ভেলা। পথের দুধারে ক্ষেত ভরা সবুজ ধানের হাসি। কিন্তু আমার মনের মধ্যে অসীম শূন্যতা। তখন মনে হচ্ছিল এক ঝলমলে রোদেলা সকাল, মিষ্টি হাওয়া, পাখির ডাক, সবুজ সতেজ প্রকৃতি সবই কেমন যেন পরস্পর সম্পর্কহীন। কোথাও কোনো মায়া নেই, মমতা নেই। গোটা বিশ্ব সংসারটাই আমার কাছে মনে হলো অর্থহীন, প্রেমহীন, এক ঠিকানা মাত্র। খেয়াঘাটের কুমুদ মাঝিকে আমরা কাকা বলে ডাকি। তিনিও খুব স্নেহ করেন আমাকে। এত সকালে দেখে উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তা বাপু বাড়িতে কেউ অসুস্থ নাকি? আমি অবলীলায় বললাম, যশোরে এক বন্ধুর বাড়ি যাচ্ছি। বন্ধুর বাড়ি যাচ্ছি ঠিকই, তবে সীমানা পেরিয়ে, বনগার কাছে এক গ্রামে। প্রিয় নদীটা পেরিয়ে যাচ্ছি। তার টলমলে জল যেন আমার দু চোখের মতোই। থেকে থেকে আজলা ভরে জল তুলছি আর চোখে মুখে ছিটিয়ে নিচ্ছি। নৌকোয় আমি ছাড়াও ছিল এক সুদর্শনা তরুণী। হঠাৎ দেখি সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চমকে উঠলাম। ভাবলাম অনু নাকি? না, তা কি করে হয়? তাকে এতক্ষণে হয়তো রাঙাচেলি পরিয়ে কোণের সাজে সাজানো হচ্ছে। আরেক আজলা জল মুখে ছিটিয়ে দিলাম। এবার তাকিয়ে বুঝলাম, না, আমার মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে। পথে যেতে যেতে আরও কতজনকে অনুভবে ভুল করব কে জানে। কাকা নৌকো ছেড়ে দিলেন। লাল রঙের পালে হাওয়া লেগে তরতর করে এগিয়ে যেতে লাগলো সেটা। নদীর মাঝখানে বালুচরে অজস্র কাশফুল বাতাসে দোল খাচ্ছে। বন্ধুদের নিয়ে সাঁতরে কতবার যে এই নদীটা পাড়ি দিয়েছি তার ইয়ত্তা নেই। এত স্বচ্ছ কাকচক্ষু জল আর কোথাও আছে কিনা জানি না। আমার বুকের ভেতরে তখন যেন পালের রঙের মতোই রক্তক্ষরণ হচ্ছে। চিরচেনা পরিবেশ, স্নেহবৎসল মানুষগুলো, এদের কাছে আর কি কখনো ফিরে আসা হবে? এর উত্তর আমারও জানা নেই। তবে নদীর অপর পারে গিয়ে যখন কুমুদ কাকার হাতে বেশ কিছু টাকা দিলাম, তখন তিনি অবাক হয়ে গেলেন। কাকা কখনোই আমার কাছ থেকে পারানি নেন না। আমার বয়সে একটা ছেলে ছিল তার, একসাথেই পড়তাম। এখন আর নেই। দুরারোগ্য এক ব্যাধি তাকে ছিনিয়ে নিয়ে গেছে চিরতরে। সেজন্য হারিয়ে যাওয়া পুত্রের জায়গায় আমাকে কল্পনা করেন তিনি। একথা অনেকবার বলেছেন সবাইকে। কুমুদ কাকার অবাক হওয়ার আরও বাকি ছিল, কারণ আমি ঢিপ করে তাকে একটা প্রণাম করে সামনে এগিয়ে গেলাম। পেছন ফিরে তাকানোর আর ভরসা হলো না। কি জানি কাকার
অভিজ্ঞ চোখ যদি আমার চোখের জল দেখে ফেলে। সীমান্তের দুপারে দুদেশের কাস্টম হাউজের কর্মকর্তারা অবাক হলেন। এতটুকু একটা ব্যাগ নিয়ে যে কেউ বিদেশের মাটিতে পা রাখতে পারে তা যেন তাদের ধারণার বাইরে। সেজন্য রীতিমতো জেরা চলল। তবে আটকে দেওয়ার মতো কোনো কারণ না থাকায় অনিচ্ছা সত্ত্বেও আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি যাচ্ছিলাম শোভনদের বাড়ি। হাই স্কুল জীবনে ওরা সপরিবারে চলে আসে বনগা এলাকায়। তবে ওদের ঠিকানা আমাকে জানিয়েছিল শোভন, সেজন্য নিশ্চিন্তে চলে এলাম এই দেশে। তো সন্ধ্যার কিছু আগে ঠিকঠাক মতোই পৌঁছে গেলাম ওদের বাড়ি। দীর্ঘদিন পরে আমাকে দেখে কাকা কাকিমা খুব খুশি হলেন। শুনলাম পড়াশোনা শেষে শোভন কলকাতায় একটা আইটি ফার্মে চাকরি করে। ছুটির দিনে চলে আসে বাড়িতে। তার মানে বন্ধুর দেখা পেতে আরও দিন চারেক অপেক্ষা করতে হবে আমাকে। ঢোকার সময়ই দেখেছি শোভনদের বাড়িটি ছবির মতোই সুন্দর। একধারে ছোটখাটো লেকের মতো জলাশয়, পার ঘিরে আম জাম আর তাল গাছের সারি। সুন্দর দ্বিতল বিল্ডিংয়ের গা ঘেঁষে জানা অজানা কত গাছপালার সমাবেশ। কিছুটা দূরে বড় এক ফসলের মাঠ। দিগন্তের শেষ সীমানায় ঘন সিঁদুরে মেঘ। লাল সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, যেন আমারই জীবনের প্রতিচ্ছবি। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকঝাঁক নীড়ে ফেরা পাখি, আর আমি আজ থেকে হয়ে গেলাম নীড়হারা। ধীর লয়ে সন্ধ্যা নেমে আসছে। আকাশের গায়ে হঠাৎ ঘন কৃষণ মেঘের আভাস। বুঝলাম বৃষ্টি হতে পারে যে কোনো সময়ে। জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর তলায় তখন ঝুপসি অন্ধকার। এখানে ওখানে জ্বলতে শুরু করেছে জোনাকির আলো। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শুনে মনে হলো তারা যেন আমাকে সান্ত্বনা জানাচ্ছে। কোন অনাদিকাল হতে প্রকৃতির এমন ধারা চলছে কে জানে। বিধাতা হয়তো তার সৃষ্টির মধ্যে আশা হতাশা দুটো ধারাই রেখে দিয়েছেন। সেজন্যই একদিকে হাসি অন্যদিকে কান্না, একদিকে আলো আর অন্যদিকে অন্ধকার। শোভনের এক মামাতো ভাই থাকে ওদের বাড়ি, নাম অনন্ত। স্থানীয় হাই স্কুলে পড়াশোনা করে। রাতের খাবারের জন্য আমাকে ডাকতে এলো সে। ওর কাছেই শুনলাম পথের পাঁচালীর অমর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। তাছাড়া তিনি এই বনগা এলাকায় এক হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। শুনে আমি রোমাঞ্চিত হলাম, যদিও আমার কিছুটা জানা ছিল। এই বনগা মহকুমার পুরোটা ছিল যশোর জেলায়। দেশভাগের সময় এর কিছু অংশ বর্তমানে বাংলাদেশ ভূখণ্ডে পড়েছে। যা হোক, রাতের খাবারটা দারুণ হলো। সব দেশি মাছের পদ রেঁধেছিলেন কাকিমা। সবজি ছিল নিজেদের বাগানের। শেষ পাতের জন্য এখানকার ভালো দোকানের দই মিষ্টি আনিয়েছিলেন কাকাবাবু। আপাতত দুশ্চিন্তা দূরে রেখে ভরপেট খেয়ে নিলাম। রাতে শোভনের রুমে আমার থাকার ব্যবস্থা হলো, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বাতাসের শো শো শব্দে কান পাতাই দায়। আমার মনের ভেতরেও উথাল পাতাল অবস্থা। একটা সময় প্রকৃতির রুদ্ররোষ থেমে গেল, শান্ত হয়ে এলো প্রকৃতি। তবে বিদ্যুৎ চলে গেছে ততক্ষণে। জানালার কাচ সরিয়ে আমি পাশে দাঁড়ালাম। সামনের গাছগুলোর পাতা হতে টুপটাপ করে ঝরে পড়ছে জলের ফোঁটা। নিচ থেকে হাওয়ায় ভর করে এসে হাসনাহেনার তীব্র সুবাস মনে দোলা দিচ্ছে। হঠাৎ মেঘের আড়াল হতে বেরিয়ে এলো পূর্ণচাঁদ। সারা চরাচরকে যেন ধাঁধিয়ে দিল আলোর রোশনাই জেলে। এমন অপরূপ দৃশ্য আগে মনের ভেতর খুশির জোয়ার বইয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। জীবনরথের চাকা দেবে গেছে মাটির গভীরে। শ্রান্ত ক্লান্ত মন নিয়ে শুয়ে পড়লাম নরম বিছানায়। চোখের সামনে ভেসে উঠল আনন্দ সুন্দর একটা মুখ। সে হাসলে বা কথা বললে যেন ঝর্ণা ধারায় কলধ্বনি শোনা যায়। পাখিরা কলকাকুলি ভুলে কান পেতে শোনে সেই সুরেলা কণ্ঠ। তখন তার গলার একধারে টোল পড়ে, যা দেখে সত্যিই চোখ ফেরানো দেয়। কিন্তু সেসব কিছু আজ থেকে অতীতের ছবি হয়ে গেল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে সারাটা রুমের পরিবেশ শীতল করে দিচ্ছে।
যদিও আমার অনুভূতি তখন আশার প্রায়, মনে হয় ঝিঝি পোকাগুলো তীব্র স্বরে কোরাস গাইছে। জলাধারের ব্যাঙগুলো ডাকতে শুরু করেছে আবার। এসব শুনতে শুনতে জীবন যুদ্ধে বিধ্বস্ত এক সৈনিক যেন ঘুমের রাজ্যে হারিয়ে গেল এক সময়।